পুলিশকে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অনুরোধ করব, আমরা দীর্ঘদিন প্রশিক্ষণ শেষ করার পর, দীর্ঘদিনের কাজ করার পর তারপর আমরা পুলিশ হই। আমাদের তদন্তের একটা নিয়মিত ধারা আছে যে আমরা ওই পিও ভিজিট করব, ঘটনাস্থল ভিজিট করব, আশেপাশে কথা বলবো, যারা সেখানে সাক্ষী ছিল, শ্রুত সাক্ষী ছিল, তাদের সাথে কথা বলবো। এমন যেন না হয় সোশ্যাল মিডিয়ার তাদেরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে এবং সমস্ত গোয়েন্দা সংস্থা যারা এটা নিয়ে কাজ করতেছে তারা সোশ্যাল মিডিয়ার এই দুইটা ছবির পিছনে দৌড়াচ্ছে। এরকম হলে কি হবে যে প্রকৃত যে আক্রমণকারী তাকে সুযোগ দেওয়া হবে, সে যদি সুযোগ পায় তাহলে কি হবে, এর পিছনের যে ব্যক্তিগুলো আছে, এর ষড়যন্ত্রের একেবারে গভীরে যারা আছে তাদেরকে খুঁজে বের করতে সময় লেগে যাবে। ইতিমধ্যে এটা বেশ কয়েকবার ক্লিয়ার করেছি যে আমি যাত্রাবাড়িতে কর্মরত ছিলাম প্রায় 3 বছর, এবং যাত্রাবাড়িতে কর্মরত থাকা অবস্থায়ও, র্যাবে থাকা অবস্থায় আমার মনে হলো যে আমার তদন্তে কোনো ঘাটতির থাকতে পারে। সেই আশঙ্কা থেকে আমি প্রায় 65 দিনের একটা উচ্চতর তদন্ত কোর্স করি, সেটা নোয়াখালী ট্রেনিং সেন্টারে। তো সেক্ষেত্রে আমার তদন্তের ধরনটা একটু ভিন্ন, সবার থেকে একটু ভিন্নই হবে। আপনি যখন প্রশিক্ষণ নেবেন তখন আপনার তদন্তের ভিন্নতা চলে আসবে, আপনার অভিজ্ঞতার ভিন্নতা চলে আসবে। আমি এই পুরন ঢাকাতে আমার র্যাব 10-এর এরিয়াতেও অনেক সোর্স এখনও মেনটেন করি। যেহেতু সরকার আমাকে রাষ্ট্রের পাহারাদার থেকে সরাই দিছে, আমার মনে হয়েছে যে বিপ্লবীদের পাহারাদার হয়ে যায়। ইতিমধ্যে আপনারা দেখেছেন এনসিপির উপর হামলাটাকে প্রতিহত করেছি। এর মাঝে ছোট্ট 2টা হামলা হওয়ার কথা ছিল, একটা পিরোজপুরে হাসনাত আবদুল্লাহ ভাইয়ের উপরে, আমি সেখানে নিজে ব্যক্তিগতভাবে উপস্থিত হয়েছি। সেখানে পুলিশ অ্যাক্টিভ ছিল, হাসনাত আবদুল্লাহ ভাইকে আর জানানো হয় নাই, তার সাথে হাই হ্যালো করে চলে আসছি। হাসনাত আবদুল্লাহ ভাই যেদিন এখানে নমিনেশন নেবেন সেদিন তার উপর বোমা হামলা হওয়ার আশঙ্কা ছিল। আমি নিজে চলে আসি ফরিদপুর থেকে। আমি 2জনকে সাসপেক্টও করেছিলাম, তারা আমাকে দেখে তারা আর বোমা হামলা করার সুযোগটা পায় নাই। আমার কাছে যদি লিগ্যাল নিউজ থাকে, আমার কাছে যদি সত্যিকারের আমি যদি গোয়েন্দার কাজ করে থাকি কখনো, আমার উচিত হবে যাদের উপরই হুমকি থাকুক, যেমন আজকে এখানে এসে একটাই উদ্দেশ্য যে আপনারা এখানে একটা সমাবেশ করতেছেন, এই সমাবেশের সবাই তো ইনকিলাব মঞ্চের হবে না, হতে পারে এখানে 2-4 জন আওয়ামী লীগের লোকজন লোকে আছে, আপনি তাকে চিনেন না। আমি শুধু এই ব্যাপারে কথা বলবো, আপনার সমাবেশের ভিতর 1000 মানুষ থাকুক, কিভাবে মাত্র 1 মিনিটে তাকে ফাইন্ড আউট করতে পারবেন, এই বিষয়ে আজকে যদি সুযোগ হয় কথা বলবো। আপনি 5 জন মানুষকে নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনার হয়তো জনবল নাই, আপনি হয়তো রাজনীতির মাঠে নেমে গেছেন, 5 জন লোককে নিয়ে আপনি কিভাবে 20 জনকে মোকাবেলা করবেন, এই বিষয় নিয়ে কথা বলবো, সতর্ক করব। আমার মনে হয় যে এই বিষয়গুলো নিয়ে কথা বললে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে ভগ্ন দশা আর আমাদের নির্লজ্জ, একেবারে নির্লজ্জ স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার আসলে কথাবার্তার যে ধরন, কালকে দেখলাম আপনাদের মিডিয়া একটা প্রশ্ন করেছে থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলোর কত % উদ্ধার হয়েছে, উনি ওই প্রশ্নটা এড়াই গেছে। আর আমরা তো এটাও জানি 71-এর যে হাতিয়ারগুলো দিয়ে যুদ্ধ করা হয়েছে, সেই হাতিয়ারগুলোর অনেকাংশ এখনও জমা পড়ে নাই। কুষ্টিয়াতে রাশেদ খান মেনন, আপনার তারপরে যে আরেকজন আছে কে যেন জাসদের, ওনাদের কাছে, ওনাদের লোকদের কাছে, সর্বহারার কাছে এখনও তো সে 71 সালের অস্ত্রগুলো রয়ে গেছে। আপনারা না পারলেন থানা থেকে লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধার করতে, না পারতেছেন চিটাগাংয়ের 4টা রুট দিয়ে যে অস্ত্রগুলো ঢুকতেছে সেই অস্ত্রগুলোর খোঁজ খবর নিতে। মনের একটা আশা থাকতো যদি নির্বাচনের আগে, আমরা আগে কিন্তু দেখেছি নির্বাচনের আগে বেশ কয়েকটা অভিযান পরিচালনা হয়, ওই অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করা হয়, তারপরে বিভিন্ন দুর্নীতিবাজ, তারপরে যারা গ্যাঞ্জাম সৃষ্টি করতে পারে তাদের বিরুদ্ধে একটা অভিযান পরিচালনা হয়। আপনারা দেখেছেন এখন পর্যন্ত কোনো একটা অভিযান পরিচালনা হতে, এবং আমার মনে হয় যে নির্বাচনের আগে এরকম কোনো অভিযান পরিচালনা করার মতো বিন্দুমাত্র সাহস স্বরাষ্ট্র উপদেষ্টার হবে না। ভাই, আপনার কোর্সের মাধ্যমে